স্বাগত জানাচ্ছি বিরতিহীন রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সাথে আছি আমি মাহমুদা মৌমিতা এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি শিরোনামগুলো। ইউপি নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে, দাবি সিইসির। সহিংসতার সব ঘটনা ভোট কেন্দ্রিক কিনা তদন্তের আশ্বাস। অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ সংসদ নির্বাচন আশা করছে যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়ন। সব দলের অংশগ্রহণে গুরুত্ব। সারা দেশে বস্তিতে কাল থেকে করোনার টিকা দেয়া শুরু। ঢাকার বাইরেও 23 জেলায় স্কুল শিক্ষার্থীরাও পাবে ভ্যাকসিন। মাদক মামলায় নায়িকা পরিমণির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে আদালত। অভিযোগ গঠনের শুনানি 14 ডিসেম্বর। পারমিট বাতিল মামলার হুঁশিয়ারিতেও ঢাকার বন্ধ হয়নি কথিত সিটিং সার্ভিস। ওয়েবিলের নামে বাসে বাড়তি ভাড়া। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। সার্বিকভাবে ইউনিয়ন নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক হয়েছে এমন দাবি করে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন। এ নিয়ে মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বহির্ভূত। সোমবার নির্বাচন কমিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন, সংঘর্ষের সব ঘটনাই ভোট কেন্দ্রিক কিনা তার তদন্তের দাবি রাখে। ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিছু সহিংসতার ঘটনা কেন তা পরিষ্কার করতেই নির্বাচন কমিশনের এ সংবাদ সম্মেলনের আয়োজন। নির্বাচনের সার্বিক পরিবেশ নিয়ে সন্তুষ্টি জানিয়ে সিইসির দাবি, ৭৪% মানুষের ভোটাধিকার প্রয়োগী প্রমাণ করে নির্বাচন গ্রহণযোগ্য ও উৎসবমুখর হয়েছে। স্থানীয় সরকার নির্বাচনে যেখানে ৭৪% ভোট হয়, সেই নির্বাচনে সেদেশে নির্বাচন নেই, সেদেশে নির্বাচনের পরিবেশ নেই, সেদেশে মানুষ নির্বাচনের কালচার থেকে চলে গেছে, এ কালচার প্রতিষ্ঠিত হতে পারে না। দলীয় প্রতীক ব্যাপারটা তো সম্পূর্ণ রাজনৈতিক এবং সরকারি সিদ্ধান্ত, এগুলো ব্যাপারে আমাদের কোনো কিছু বলার নেই। নির্বাচন এখন আইসিইউতে, গণতন্ত্র লাইফ সাপোর্টে। নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের এমন বক্তব্যের জবাবও দেন সিইসি। যে সমস্ত কথাগুলো ব্যবহার করেছেন এগুলো শালীনতা বহির্ভূত। যে কোন শব্দটা দিলে আপনারা এরকম বলবেন, আমাকে এরকম প্রশ্ন করবেন যে আইসিইউতে নিয়ে গেল, এই শব্দগুলো উনি অনেক ঘেটে ঘেটে তারপরে বার করে এই একদিন ছেড়ে দেন আপনাদের সামনে। এটা হলো 5 বছর পর্যন্ত তাকে দেখেছি। এখন এটা যদি উনি করেন, সেখানে তো আমাদের কিছু করার নেই। নির্বাচনী সহিংসতায় মৃত্যুর ঘটনা অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে সিইসি বলেন, সহিংসতা রোধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপি নেতারা একদিকে নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণা দেয়, অন্যদিকে বলে স্বতন্ত্র প্রার্থী হলে আপত্তি নেই। এই দ্বৈত নীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। সকালে সরকারি বাসভবনে ব্রিফিংকালে কথা বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের দ্বৈত নীতি বা দ্বিচারিতার রাজনীতি দেশের গণতন্ত্রের অগ্রযাত্রায় অন্যতম প্রধান বাধা। সরকার এবং দেশের যে কোনো ভালো কাজকে বিতর্কিত করাই বিএনপির কাজ। তারা নির্বাচনে অংশ নেয় নির্বাচনকে বিতর্কিত করতে, তাও প্রকাশ্যে নয়, নিজেদের প্রতীক লুকিয়ে নির্বাচন করে। মাদারীপুরের শিবচরে নির্বাচন পরবর্তী সহিংসতায় নবনির্বাচিত ইউপি চেয়ারম্যান সহ 5 জনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। গতরাতে শিবচর ইউনিয়নের কাজির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ব্যক্তিগত কাজে স্থানীয় কয়েকজন যুবককে সাথে নিয়ে বের হন শিবচর ইউনিয়নের নবনির্বাচিত চেয়ারম্যান বাবুল ফকির। সে সময় তাদের উপর দেশি অস্ত্র নিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে বাবুল ফকির সহ আহত হন অন্তত 5 জন। তাদের চিৎকারে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এরপর আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাতেই উন্নত চিকিৎসার জন্য ইউপি চেয়ারম্যান, তার ছেলে সুমন সহ 3 জনকে ঢাকায় পাঠানো হয়। এই ঘটনার বিষয়টি তাদের পূর্বের থেকে তাদেরকে পারিবারিকভাবে তাদের সাথে দ্বন্দ্ব দীর্ঘদিন যাবত বয়ে আসছে। এই বিষয়ে আমরা তাৎক্ষণিকভাবে গ্রেপ্তারের চেষ্টা করি, কিন্তু তাৎক্ষণিকভাবে তারা এলাকা থেকে সব পালিয়ে যায়। আমরা এ ব্যাপারে অভিযোগ পেলে
মামলা রুজু করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ হবে বলে আশা যুক্তরাজ্য এবং ইউরোপীয় ইউনিয়নের। ঢাকায় সফররত যুক্তরাজ্যের জাতিসংঘ এবং কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ বলেছেন, গণতন্ত্রের স্বার্থে সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। আরেক অনুষ্ঠানে ইইউ রাষ্ট্রদূত চার্লস উইটলি বলেছেন, হস্তক্ষেপের জন্য নয়, উন্নয়নের অংশীদার হিসেবে নির্বাচন পর্যবেক্ষণ করা হচ্ছে। 4 দিনের সফরে ঢাকায় এসেছেন যুক্তরাজ্যের জাতিসংঘ ও কমনওয়েলথ বিষয়ক প্রতিমন্ত্রী লর্ড তারিক আহমেদ। বাংলাদেশে চলমান উন্নয়ন প্রকল্পের প্রশংসা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গেও কথা বলেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক অনুষ্ঠানে ব্রিটিশ প্রতিমন্ত্রী বলেন, গণতন্ত্রের স্বার্থে নির্বাচনে সবার অংশগ্রহণ জরুরি। জাতীয় নির্বাচনে সব রাজনৈতিক দলের অংশগ্রহণ নিশ্চিত হলে গণতন্ত্রের ভিত শক্তিশালী হয়। বিশ্বের যে কোনো দেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন দেখতে চায় ব্রিটিশ সরকার। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। আগামীতে ইন্দো প্যাসিফিক অঞ্চলে নেতৃত্ব দেবে বাংলাদেশ, সে প্রত্যাশাই করে যুক্তরাজ্য। এই সময় বাংলাদেশের শিক্ষা খাতের উন্নয়নে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে 660 কোটি টাকা সহায়তা দেওয়ার ঘোষণা দেন তিনি। রাজধানীতে কূটনৈতিক সাংবাদিকদের অনুষ্ঠানে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশে 2 বছর পর জাতীয় নির্বাচন হবে। এ দীর্ঘমেয়াদী প্রক্রিয়া নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইইউ। বাংলাদেশের নির্বাচনে হস্তক্ষেপ করার জন্য নয়, বরং দেশটি নিয়ে আমাদের যথেষ্ট আগ্রহ রয়েছে বলেই এটি পর্যবেক্ষণ করছি। এদেশের উন্নয়ন সহযোগী হিসেবে দিন শেষে আমরা দেখতে চাই নির্বাচনে প্রতিটি ভোটার ভোট দিয়েছেন এবং সুষ্ঠু গণনা হয়েছে। তারা আরও বলেন, রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের ওপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রেখেছে ব্রিটিশ সরকার ও ইউরোপীয় ইউনিয়ন। নাফিজা দোবলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধু হত্যার পর পিছিয়ে গেলেও আওয়ামী লীগ সরকারের ধারাবাহিক উন্নয়নের ফলে দেশ এখন আর পিছিয়ে নেই। বঙ্গবন্ধুর নামে ইউনেস্কোর আন্তর্জাতিক পুরস্কার চালু হয় ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় সংসদ অধিবেশনে আজ একথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় তিনি আরও বলেন, ইউনেস্কো বঙ্গবন্ধুর নামে যে পুরস্কার প্রবর্তন করেছে তা দেশের জন্য গর্বের। যে ভবিষ্যৎবাণী করেছিল, ইউনেস্কো বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইন্টারন্যাশনাল প্রাইজ ইন দ্য ফিল্ড অব ক্রিয়েটিভ ইকোনমি প্রবর্তন করায় ১১ জাতীয় সংসদের ১৫তম অধিবেশনের প্রথম দিনে ধন্যবাদ প্রস্তাব আনেন সংসদ সদস্য উপাধ্যক্ষ আব্দুস শহীদ। জনগণের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ। আলোচনায় সরকার ও বিরোধী দলীয় সংসদ সদস্যরা বঙ্গবন্ধুর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরেন। বলেন, বিশ্ব মানবতা ও শান্তিতে বঙ্গবন্ধুর অবদানের জন্য জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায় এ স্বীকৃতি দিয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন এবং আমাদের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনকালীন সময়ে এই পুরস্কারটি নিঃসন্দেহে আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাংলাদেশের জনগণের জন্য অত্যন্ত সম্মানজনক। প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর বলিষ্ঠ নেতৃত্ব ছিল বলেই এত সংক্ষিপ্ত সময়ে স্বাধীনতা অর্জন হয়েছে, যা অনেক দেশের পক্ষে সম্ভব হয়নি। অথচ দেশবিরোধী খুনিচক্র বঙ্গবন্ধুকে হত্যা করে দেশকে টানা ২১ বছর পিছনের দিকে নিয়ে যায়। স্বাধীনতার সুফল যেন বাংলাদেশের মানুষের ঘরে না পৌঁছায়, স্বাধীনতা যেন ব্যর্থ হয়, ওই বিজয় যেন ব্যর্থ হয়, এটাই বোধহয় প্রচেষ্টা ছিল, যেটা আমরা দেখেছি ২১টা বছর কিন্তু সেইভাবে এই দেশ পরিচালনা করা হয়েছে। নইলে বাংলাদেশের মানুষের যে উন্নতি করা যায় সেটা তো আমরা আজকে প্রমাণ করেছি। প্রধানমন্ত্রী বলেন, জাতির পিতা যে দেশের মানুষকে ভালোবেসেছিলেন তাদের জীবনমান উন্নয়ন করার দায়িত্ব অবশ্যই পালন করে যাবে সরকার। বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হবে। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইনশাআল্লাহ আমরা থাকব। দেশে করোনায় আরও 4 জনের মৃত্যু হয়েছে, মৃতদের সবাই পুরুষ। এ নিয়ে মোট প্রাণহানি হল ২৭,৯২৬ জনের। ৮৩৬টি ল্যাবে ২৪ ঘন্টায় ১৭,৭০০ নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২34 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১.৩২%। সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫,৭২,হাজার জনে। সুস্থ হয়েছেন আরও ২২৯ জন। এ নিয়ে মোট সুস্থ ১৫,৩৬,৭৪৪ জন। কাল থেকে বস্তিতে টিকা দেওয়া শুরু হবে।
কড়াইল বস্তিতে টিকা পাবেন ৩ লাখ মানুষ, আর ঢাকার বাইরে 23 জেলায় শুরু হবে স্কুল শিক্ষার্থীদের টিকা। মঙ্গলবার মহাখালীতে এক অনুষ্ঠানে এসব তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, জানুয়ারির মধ্যে 12 কোটি ডোজ টিকা দেয়া হবে। অগ্রাধিকার জনগোষ্ঠীকে টিকা দেওয়ার পর এখন সর্বস্তরের মানুষকে টিকা দিচ্ছে সরকার। এ মাসে কমিউনিটি ক্লিনিকে টিকা পেয়েছেন 63 লাখ মানুষ। সবার জন্য টিকা নিশ্চিতে তৃণমূল পর্যন্ত ছড়িয়ে দেওয়া হয়েছে টিকা কর্মসূচি। এবার সারা দেশের বস্তিতে টিকা দেওয়ার কার্যক্রম হাতে নিয়েছে স্বাস্থ্য বিভাগ। রাজধানীর সবচেয়ে বড় বস্তি কড়াইল। প্রথম দিনে টিকা পাবে 3 লাখ মানুষ। যাদের নিবন্ধন করা নেই তারা অন স্পট নিবন্ধনে টিকা নিতে পারবেন। পরে অন্যান্য বস্তিতেও দেওয়া হবে টিকা। ওখানে মানুষ আছে 3 লাখের মতো। আমাদের একটা রাফ হিসাব আছে, এস্টিমেশন, এটা আমরা জেনেছি সিটি কর্পোরেশনের মাধ্যমে। রেজিস্ট্রেশন অন স্পট হবে, বার্থ রেজিস্ট্রেশন দিয়েও করা যাবে, অথবা লাইন লিস্টিং করেও করা যাবে, বাদ যাবে না কেউ। -70 ডিগ্রিতে রাখা যায় এমন 4টি ফ্রিজার ভ্যান বাংলাদেশকে উপহার দিয়েছে যুক্তরাষ্ট্র। ফ্রিজার ভ্যান হস্তান্তর অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জানান, দেশে এ পর্যন্ত 11 কোটির বেশি টিকা এসেছে। দেয়া হয়েছে 8.5 কোটির বেশি ডোজ। সরকারের হাতে মজুদ আছে 2.75 লাখ টিকা। আমরা যদি টার্গেট 12 কোটি রাখি, তাহলে পরে আমাদের কিন্তু বাই জানুয়ারি আমাদের প্রায় 60% দেওয়া হয়ে যাবে, 70% দেওয়া হয়ে যাবে। তো সেদিকে ভ্যাকসিন কার্যক্রম অনেক দেশের তুলনায় আমরা ভালো আছি। ভালনারেবল পপুলেশন যেটা আছে, বয়স্ক পপুলেশন, তাদের প্রায় ভ্যাকসিন আমরা অন্তত 1 ডোজ করে দেওয়া হয়ে গেছে, যার ইফেক্ট আমরা পাচ্ছি যে মৃত্যুর হারটা এই যে কম পাচ্ছে। রাজধানীতে 8 কেন্দ্রে আর ঢাকার বাইরে টিকা পাচ্ছে 8 জেলার শিক্ষার্থী। মঙ্গলবার থেকে 23 জেলায় ফাইজারের টিকা পাবে স্কুল শিক্ষার্থীরা। কয়েকদিনের মধ্যে যুক্ত হবে আরও 24 জেলা। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণির বিরুদ্ধে আনা অভিযোগ আমলে নিয়েছে আদালত। একই সাথে অভিযোগ গঠনের শুনানির জন্য 14 ডিসেম্বর দিন ঠিক করা হয়েছে। বিচারক কে এম ইমরুল কায়েস সকালে শুনানি করে এই আদেশ দিয়েছেন। রাজধানীর বনানী থানায় র্যাবের করা মাদক মামলায় সোমবার সকালে চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামি আদালতে হাজিরা দেন। পরিমণির বিরুদ্ধে অভিযোগপত্র গ্রহণ করে আদালত। মামলাটির অভিযোগ গঠনে শুনানির বিশেষ জজ আদালত 10-এ স্থানান্তর করা হয়। শুনানির দিন ধার্য করা হয়েছে 14 ডিসেম্বর। রাষ্ট্রপক্ষের আইনজীবীর দাবি, যেসব অভিযোগ আসামির বিরুদ্ধে আনা হয়েছে তা সাক্ষ্য প্রমাণ দিয়ে প্রমাণ করতে সক্ষম হবেন তারা। মামলাটি আজকে অভিযোগপত্র আমলে গ্রহণ করেছে বিজ্ঞ আদালত। আমলে গ্রহণ করে এই মামলাটি চার্জের জন্য নেক্সট ধার্য তারিখ হচ্ছে 14/12-21 তারিখে। তবে পরিমণির আইনজীবীর দাবি, মিথ্যা মামলা প্রমাণ করতে তারা সক্ষম হবেন। আমরা মনে করি যে এই মামলায় ফাইনাল রিপোর্টই আসা উচিত ছিল। আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারব। পরিমণিকে 3 দফায় 7 দিন রিমান্ডে নেওয়া হয় এই মামলায়। দ্বিতীয় ও তৃতীয় দফায় রিমান্ডে দেওয়া তদন্ত কর্মকর্তা ও 2 বিচারক হাইকোর্টে নিঃশর্ত ক্ষমা চান। এই বিষয়ে হাইকোর্টের আদেশ বিচারাধীন। গত 4 আগস্ট বনানীর বাসা থেকে পরিমণিকে মাদকসহ গ্রেপ্তার করা হয়। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মডেল 3 হত্যা মামলার রায় দ্বিতীয় দফায় পেছানো হলো। আগামী 5 জানুয়ারি পুনরায় সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করা হয়েছে। বাবার সাক্ষ্য অসমাপ্ত ও চাচা সাক্ষ্য দেবে বলে আদালতকে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানালে 7ম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক কেশব রায়চৌধুরী এ আদেশ দেন। 2002 সালের 10 নভেম্বর রাতে খুন হন তখনকার জনপ্রিয় মডেল 3। বরিশাল 2 আসনের সংসদ সদস্য গোলাম ফারুক অভির সাথে তার সম্পর্কের জেরে স্বামী সাক্কাত হোসেন পিয়ালের সঙ্গে বিচ্ছেদ হয়। এরপর বিয়ের জন্য অভিকে চাপ দিতে থাকেন তিন্নি। এরপরই ওই রাতে তিন্নিকে হত্যা করে মরদেহ ফেলে দেওয়া হয় বুড়িগঙ্গা সেতুর পিলারের ওপর। মামলার একমাত্র আসামি অভিকে পলাতক দেখিয়ে 2010 সালে অভিযোগ গঠনের মধ্য দিয়ে শুরু হয় বিচার। উভয় পক্ষের যুক্তি উপস্থাপন শেষে প্রথমে 26 অক্টোবর ও পরে 15 নভেম্বর রায়ের দিন নির্ধারণ করে আদালত। রায়ের দিন সকালে হঠাৎই এসে উপস্থিত হন তিন্নির বাবা সৈয়দ মাহবুব করিম ও চাচা সৈয়দ রেজাউল করিম। আদালতে তারা সাক্ষ্য দেওয়ার কথা জানান। এ সময় উপস্থিত সবাই বিস্ময় প্রকাশ করেন। আদালত তাদের কাছে জানতে চান 10 বছরে অসংখ্যবার সমন দেওয়ার পরও কেন তারা সাক্ষ্য দিতে আসেননি। তিন্নির বাবা জানান তাদের সাথে রাষ্ট্রপক্ষের কেউ যোগাযোগ করেননি।
কোনো নিরাপত্তা হুমকিতেও ছিলেন না তারা। ইনফরমেশন পাইনি, আমরা যেই মতো পেপারে দেখলাম আমরা আসছি, কারণ আমার সাক্ষ্য পুরোপুরি দেওয়া হয়নি। তদন্তের রায় আমরা মেনে নেব, কিন্তু আমরা সঠিক যে এটার শাস্তি পাওয়ার যোগ্য সেই পাক সেটা আমরা চাই। এ সময় রাষ্ট্রপক্ষের আইনজীবী তড়িঘড়ি দুজনের সাক্ষ্য নেওয়ার জন্য লিখিত আবেদন করেন। তিনি জানান, রাষ্ট্রপক্ষের কোনো গাফিলতি নেই। সমন ডাবল দেওয়া হয়েছে, কিন্তু তারা সমন পায়নি। এখন বলছে আদালতকে তাদের কোনো হদিশ পাচ্ছি না। এখন কে সেই হদিশটার থেকে করছে সেটাও আমরা বলতে পারছি। ঠিকানা দিয়ে আমরা মোবাইল দিয়ে অনেক সময় ধরে নাই সে এরকমও হয়। 90-এর গণ আন্দোলনের সময় স্বৈরাচার সরকারের ছত্রছায়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ত্রাস সৃষ্টি করেন অভি। অপহরণ, মুক্তিপণ ও চাঁদাবাজি সহ নানা অভিযোগ তার বিরুদ্ধে। অস্ত্র মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত তিন্নি হত্যার পর পলাতক অভি। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাওনা টাকা দাবি করাতেই হত্যা করা হয় গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে। মূল পরিকল্পনাকারী সহ হত্যাকারীকে গ্রেপ্তারের পর র্যাব জানিয়েছে, হত্যা করলে আর টাকা দিতে হবে না, এমন পরিকল্পনা থেকে খুন করা হয় আনোয়ার শহীদকে। 11 নভেম্বর সন্ধ্যা 7:13 সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাজধানীর আদাবরের হলিল্যান্ড গলিতে এক যুবক ছুরিকাঘাত করে গম গবেষণা ইনস্টিটিউটের সাবেক মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা আনোয়ার শহীদকে। এরপর দৌড়ে পালায় সে। তারপর আরেক ব্যক্তি শহীদের রক্তাক্ত দেহের পাশে কিছুক্ষণ থেকে সেও পালিয়ে যায়। সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে রাত 11টার দিকে মৃত্যু হয় আনোয়ার শহীদের। রোববার গাবতলী থেকে গ্রেপ্তার করা হয় মূল পরিকল্পনাকারী জাকির ও হত্যাকারী সাইফুলকে। র্যাব বলছে, আনোয়ার শহীদ 12 লাখ টাকা পেতেন মূল অভিযুক্ত জাকিরের কাছে। বারবার টাকা চাওয়ার কারণে হত্যা করা হয় আনোয়ার শহীদকে। ভিকটিম আনোয়ার শহীদের কাছ থেকে ধার হিসেবে নিয়েছিল। পাশাপাশি সে গত 1 বছর যাবৎ ভিকটিম আনোয়ার শহীদকে তার যে ধান চালের যে একটি আড়ত ছিল, এই আড়ত বন্ধক রেখে কোনো ব্যাংকের সাথে যোগাযোগের মাধ্যমে তাকে 20 লক্ষ টাকা লোন পাইয়ে দেওয়ার জন্য অনুরোধ করে আসছিল। জাকির গত প্রায় 7 মাস আগে আনোয়ার শহীদকে হত্যার পরিকল্পনা করেন। জাকিরের ধারণা ছিল, শহীদকে হত্যা করতে পারলেই পাওনা টাকা আর দেয়া লাগবে না, পাশাপাশি তার কিছু জমিও সে নিজের নামে করে নিতে পারবে। সে 3-4 মাস আগেও কিন্তু একবার ঢাকায় এসেছিল, যেটা আমি বলেছি। তখনও কিন্তু সে আনোয়ার শহীদকে ডেকেছিল এবং একইভাবে পরিকল্পনা করেছিল হত্যার। কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী ছিল পাশে, তারা 2-1 পুলিশ সদস্য ছিল, পাশাপাশি জনবহুল একটু বেশি ছিল, এই জন্য তারা সেদিন সাহস করেনি ঘটনাটি করার। গম গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে আনোয়ার অবসরে গিয়েছিলেন। সবশেষ তিনি জয়দেবপুরে কর্মরত ছিলেন। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ধীর গতিতে চলছে এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ। গত 5 বছরে বাস্তবায়ন হয়েছে 40%। এ অবস্থায় বাড়ছে প্রকল্পের ব্যয় ও সময়। কাজ শেষ হতে নির্ধারিত সময়ের চেয়ে 3.5 বছর বেশি লাগতে পারে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, দরপত্র প্রক্রিয়াকরণ, পরামর্শক নিয়োগ সহ নানা জটিলতায় কিছুটা শিথিলতা তৈরি হয়েছে। এলেঙ্গা হাটিকুমরুল রংপুর মহাসড়ক 4 লেন প্রকল্পের কাজ শুরু হয় 2016 সালের সেপ্টেম্বরে, যা শেষ হবার কথা ছিল 2021 সালের আগস্ট মাসে। কিন্তু নকশায় পরিবর্তন আর করোনার কারণে প্রকল্প বাস্তবায়নে ব্যয় বেড়েছে 4,700 কোটি টাকারও বেশি। একই সাথে প্রকল্পের সময়ও বাড়ানো হয়েছে 3 বছর 4 মাস। নির্মাণ সামগ্রীর সংকটের পাশাপাশি ভূমি অধিগ্রহণও এখনও শুরু হয়নি অনেক এলাকায়। এ অবস্থায় খোঁড়াখুড়ি করা রাস্তায় চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে মানুষকে। 2 মাস আগে যা দেখছি ওই রকমই, অগ্রগতি নেই। কাজের একটু ব্যবসা বাণিজ্য সবাই তো আমরা ভেঙে ছুটে দোকানপাট সরে নিয়ে গেছি, ব্যবসা বাণিজ্য সব বন্ধ। কবে গেলে তৈরি করবি, অত কয়েক বছর লাগে যেতে পারে। আমরা এখন কি করে খাবো? আমরা তো ব্যবসা বাণিজ্য করে পারছি না। এখন সরকার যে কি করে, এখন সরকারে ভালো বুঝবি, আমাদের তো করার কিছুই নাই। রাস্তায় চলাফেরা করার জন্য আর কি 2 সাইডে রাস্তা আঁটো হয়ে গেছে। রাস্তার পাশে বৈদ্যুতিক খুঁটি সহ অন্যান্য অবকাঠামো অপসারণে বিলম্ব হওয়ায় থমকে আছে 2 পাশে প্রায় 18 ফুট প্রশস্ত 190 কিলোমিটার সড়ক নির্মাণের কাজও। ভূমি অধিগ্রহণে আমাদের ব্যয় বৃদ্ধি পেয়েছে প্রায় 2,500 কোটি টাকা, কারণ আমাদের জমির 3 গুণ মূল্য দিতে হচ্ছে হালনাগাদ প্রজ্ঞাপন অনুযায়ী। আর হাটিকুমরুল যে ইন্টারচেঞ্জ, হাটিকুমরুল মোড়ে যে ইন্টারচেঞ্জটি ইনকর্পোরেট করা হয়েছে, এতে আমাদের 600 কোটি টাকা ব্যয় বেড়েছে।
বাড়তি সময়ের মধ্যে অন্তত 3টি বর্ষা মৌসুম পার করতে হবে। এতে কাজের গতি পিছিয়ে যাওয়ার আশঙ্কার সঙ্গে বাড়বে জনভোগান্তিও। নির্দিষ্ট সময়ে কাজ শেষ না হলে এই ব্যয় আরও 7 থেকে 10% পর্যন্ত বাড়তে পারে। অন্যদিকে উপকরণ সংকটের কারণে কাজ চলছে খুব ধীর গতিতে। এই অবস্থায় এই প্রকল্পের কাজ কবে শেষ হবে এ নিয়ে দেখা দিয়েছে সংশয়। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। বাস মালিকদের গড়িমসির কারণেই রাজধানীতে বন্ধ হচ্ছে না সিটিং সার্ভিস এবং গেট লক পদ্ধতি, তাই বিভিন্ন রুটে নেওয়া হচ্ছে বাড়তি ভাড়া। সিটিং সার্ভিসে গাড়ি চলছে কিনা তা দেখার জন্য নির্ধারিত দূরত্বে আছে চেকার এবং ওয়েবেল পদ্ধতি। বিআরটিএ বলছেন মালিক সমিতি এবং বাস মালিকদের সমন্বয়হীনতার কারণে বন্ধ করা যাচ্ছে না তথাকথিত সিটিং সার্ভিস নৈরাজ্য। মালিক সমিতি আশ্বাস দিয়েছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়েবিল, অথচ সেই নির্দেশনা মানছে না কেউই। যাত্রীরা বলছেন সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেটলক সিটিংয়ের নামে দিতে হচ্ছে দ্বিগুণ ভাড়া। সব পরিবহনই চলছে আগের নিয়মে। যেহেতু একটা পেরিয়ে আসছি আমি গুলশান পর্যন্ত, এখন আমাকে আবার এই ওয়েবিলের পর আমাকে আবার 10 টাকা দিতে হবে। তো সিটিং না, এখন তো সিটিংয়ে চলার কথা না, এখন তো লোকালে চলার কথা। তো সিটিংয়ের কথা বলে ওরা এখনো ওয়েবিল নিচ্ছে, ওয়েবিল তো থাকবে না যদি লোকালে চলে। বাড্ডার থেকে নিত মহাখালী 10 টাকা, এখন নিচ্ছে 15 টাকা। আমরা কি করব? গাড়ি নেই, আমরা এদের কায়দা করি যা চাইছে চাই দেওয়া লাগছে। আমি শিশু মেলা নামি, আমার কাছে 35 টাকা ভাড়া নেয়, এই জন্য আমি এখানে হাইটে আইছি। চালকতা সহকারী বলছেন সংশ্লিষ্ট পরিবহন কোম্পানি থেকে সিটিং সার্ভিস বা বাড়তি ভাড়া নিতে নিষেধ করা হয়নি। পাশাপাশি ওয়েবিল অনুযায়ী পথে পথে দিতে হচ্ছে চাঁদা, তাই মালিক সমিতির নির্দেশনা কেউ মানছে না। ভাই আমরা কোম্পানির জব করি, আমাদের চাকরিতে রাখছে এই জন্য আমরা করতেছি। আমরা তো ভাড়া নিয়ে কোনো তর্ক করতেছি না, কোনো কাচালো করতেছি না, কারো কিছু বলতেছি না। কোম্পানির নিয়ম অনুসারে নিছি, আমার বেতন নিছি 10 টাকা। মালিক সমিতি বলছে চলতি সপ্তাহের মধ্যেই সম্পূর্ণ বন্ধ হবে সিটিং ও গেটলক পদ্ধতি। তো এটা অনেকটাই ইনশাল্লাহ আমাদের এই সপ্তাহের ভিতরে কন্ট্রোলে চলে আসবে এবং এ পর্যন্ত আমরা সিটিং সার্ভিস লেখা বা গেটলক সার্ভিস লেখা এই ধরনের কোনো পরিবহন আমাদের চোখের সামনে আসেনি, আমাদের নজরে পড়েনি। আর বিআরটিএ বলছে নৈরাজ্য বন্ধ না হওয়া পর্যন্ত চলবে অভিযান, বাতিল করা হবে রুট পারমিট। আমরা মোবাইল কোর্টের পক্ষ থেকে প্রত্যেকটা গাড়ি যাচাই করে দেখছি, প্রত্যেক যাত্রীর সাথে কথা বলে যদি আমরা সমন্বয়হীনতা পেয়ে থাকি বা বাড়তি ভাড়া পেয়ে থাকি, সাথে সাথে আমরা জরিমানা আরোপ করছি। বাকিটা মালিক সমিতি যদি এর মধ্যে জড়িত থাকে আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। এর আগে 2017 সালেও সিটিং সার্ভিস বন্ধের উদ্যোগ নেওয়া হয়েছিল, কিন্তু সে উদ্যোগও কার্যকর হয়নি। আল আমিন হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পাকিস্তান সিরিজের জন্য দল ঘোষণা হচ্ছে না আজ। বিসিবি সভাপতির অনুমতি পেলে কাল বাংলাদেশ দল ঘোষণা। তবে সিরিজের জন্য ক্লোজ ডোর প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। এদিকে পাকিস্তান বধে স্পোর্টিং উইকেট চান তাসকিন আহমেদ। গত 2-3 বছর ধরে কঠোর পরিশ্রমের ফলে বোলিংয়ে উন্নতি হয়েছে বলে জানান টাইগার পেস সেন্সেশন। পাকিস্তান সিরিজে এক্স ফ্যাক্টর কি? এক কথায় প্রতিপক্ষ আর উইকেট। বিশ্বকাপে দুর্দান্ত খেলা পাকিস্তানকে ঘরের মাঠে বসে আনতে পাহাড় সম চ্যালেঞ্জ। স্লো উইকেট রেসিপিতে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সাফল্য এলেও পাকিস্তানি বিপক্ষে বুমেরাং হতে পারে, তাই চিন্তার ভাঁজ গামিনী সুজন, ডমিঙ্গো, মাহমুদুল্লাহর কপালে। উইকেট কেমন হবে ধারণা পাওয়া না গেলেও বিশ্বকাপ বিপর্যয় থেকে শিক্ষা নিয়ে স্পোর্টিং উইকেটে ঝুঁকতে পারে টাইগার ম্যানেজমেন্ট। তাতে ব্যাটিং বোলিং দুই ডিপার্টমেন্টে সুবিধা পাবে হোস্টরা। ফাস্ট বোলাররা সবসময় চায় যে বোলিং সহায়ক উইকেটে খেলতে, কিন্তু আসলে সাদা বলে মোস্ট অফ দ্য টাইম বোলিং সহায়ক উইকেটে খেলা কমই হয়, স্পোর্টিং উইকেটে মোস্ট অফ দ্য টাইম খেলা হয়। আর মিরপুরেও আমরা আশা করছি যে স্পোর্টিং উইকেট হবে, হইলে তাহলে ব্যাটসম্যান বোলার দুইজনের জন্যই ফেভার থাকবে। কিন্তু আসলে কন্ডিশন যেটাই থাক, বোলার হিসাবে নিজেকে ওই কন্ডিশনে অ্যাডজাস্ট করাটা হচ্ছে চ্যালেঞ্জ। বিশ্বকাপে ভরাডুবির মাঝেও উজ্জ্বল ছিলেন তাসকিন। গতি আর অ্যাগ্রেশনের সাথে উইকেট তুলে নেওয়ার দারুণ দক্ষতা দেখিয়েছেন টাইগার পেস সেন্সেশন। বিশ্বকাপে যাবার আগে মাশরাফির কাছ থেকে নেওয়া পরামর্শে ফল পেয়েছেন। তবে এই উন্নতি হঠাৎ করেই আসেনি। বিশ্বমানের বোলার হতে কঠোর পরিশ্রম করেছেন তাসকিন। বোলিং নিয়ে ইমপ্রুভমেন্টটা এটা লাস্ট 2-2.5 মাসে হয় নাই, এটার জন্য লাস্ট 2-3 বছর ধরে কষ্ট করতেছি। যেটা আগের থেকে ইমপ্রুভ হচ্ছে আলহামদুলিল্লাহ। স্টিল আমি প্রসেসে আছি, যে আমি অনেক কিছু শিখে ফেলিনি বা অনেক কিছু করে ফেলিনি, আগের থেকে ইমপ্রুভ হয়েছে।
হ্যাঁ, আমি আগের থেকে কনসিস্টেন্ট হয়েছে পেস এবং লেন্থ। তো আমি আসলে চাই যে ভবিষ্যতে আমি একজন ওয়ার্ল্ড ক্লাস বড় মানের ফাস্ট বোলার হওয়া আমার স্বপ্ন। পাকিস্তান দলে ফাস্ট বোলারের ছড়াছড়ি, টাইগাররা এখানে পিছিয়ে। নিজেদের বিশ্বমানে নিতে ব্যক্তিগত উন্নতির তাগিদ তাসকিনের। সুযোগ পেলে শাহিন শাহ আফ্রিদি, হাসান আলীদের কাছ থেকে নিতে চান পরামর্শ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ঢাকায় এসে দুদিন বিশ্রামের পর মিরপুরে প্রস্তুতি সেরেছে পাকিস্তান দল। প্রথম দিনের অনুশীলনে ছিলেন না রেজওয়ান। হোটেলে বিশ্রামে থাকলেও জানিয়েছেন দলের লক্ষ্যের কথা। মিরপুরের স্পিনিং কন্ডিশনের চ্যালেঞ্জে সফল হতে চান এই কিপার ব্যাটার। কাল ঢাকা আসবেন অধিনায়ক বাবর আজম এবং শোয়েব মালিক। বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পরপরই ঢাকায় পা রাখে পাকিস্তান দল। 2 দিনের হোটেল বিশ্রাম শেষে মিরপুরের অনুশীলনে মেন ইন গ্রিন। সকাল 10টা থেকে শুরু অনুশীলন। ওয়ার্ম আপের পর ব্যাট বলে নিজেদের ঝালিয়ে নেন শাদাব ফকররা। এদিন ছিলেন না মোহাম্মদ রিজওয়ান। বিশ্বকাপে সেমিফাইনালের আগে ফুসফুস সংক্রমণে যেতে হয়েছিল আইসিইউতে। পুরো সুস্থ হয়ে ফিরতে তাই নিয়েছেন বিশ্রাম। আমি অনেকটাই সুস্থ। আশা করছি মঙ্গলবার থেকে অনুশীলন শুরু করতে পারবো। আমার কঠিন সময়ে দলের সবাই দারুণ সাহায্য করেছে, এজন্য আমি কৃতজ্ঞ। 6 বছর পর বাংলাদেশ সফর। শেষবার ওয়ানডে টি-20 সিরিজে বাজিমাত করেছিল টাইগাররা। একটি টেস্ট জয়ই ছিল পাকিস্তানের প্রাপ্তি। এবার ওয়ানডে নেই, টি-20 আর টেস্টে সফলতা চায় অতিথিরা। এখানের উইকেটে স্পিন ধরে, বল নিচু হয়, ধীরেও আসে। বাংলাদেশ নিজেদের মাঠে খুবই শক্তিশালী। আমাদের সর্বোচ্চটা দিয়ে খেলতে হবে। অধিনায়ক বাবর আজম আর অভিজ্ঞ শোয়েব মালিক মঙ্গলবার ঢাকা এসে দলের সাথে যোগ দিবেন। মিরপুরে 3 ম্যাচ সিরিজের প্রথম টি-20 শুক্রবার। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টুর্নামেন্টের আগে দলের অফ ফর্ম তারকাদের ছন্দপতন ছিল চিন্তার কারণ, কিন্তু ওয়ার্নার, মার্শ, ওয়েডদের সমন্বয়ে এখন টি-20-র বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আইসিসির টুর্নামেন্ট সেরা দলে তাই অজিদের সর্বোচ্চ 3 প্রতিনিধি। দলের অধিনায়ক অবশ্য বাবর আজম। ওমান আমিরাতে এবারের বিশ্ব আসর ছিল জমজমাট। যে দলটার শোকেসে 5টা ওয়ানডে বিশ্বকাপ, তারা টি-20-র বিশ্ব সেরা হয়েছে 7মবারে এসে। অজিদের হলুদের রঙিন আমিরাত, অধিনায়ক অ্যারন ফিঞ্চ গর্ব করতেই পারেন। অথচ টুর্নামেন্ট শুরুর আগে অস্ট্রেলিয়া ছিল না ফেভারিটের তালিকায়। টানা 5 সিরিজ হারা দলটাই কিনা হলো বিশ্ব চ্যাম্পিয়ন। ভাগ্য বদলে বিশ্বকাপের চেয়ে বড় মঞ্চ কি আর হতে পারে। অনেকের কাছে বাতিলের খাতায় ঢুকে যাওয়া ওয়ার্নারই টি-20 বিশ্বকাপের সেরা ক্রিকেটার। মোক্ষম সময়ে তাই টুইটারে সমালোচকদের করা জবাবই দিলেন স্ত্রী ক্যান্ডিস ওয়ার্নার। অধিনায়ক ফিঞ্চও একই কাতারে। আমার বিশ্বাস হয় না কিছু মানুষ কয়েক সপ্তাহ আগে ওয়ার্নারের শেষ দেখে ফেলেছিল। এটা যেন অনেকটা ভাল্লুককে খোঁচানোর মতো ব্যাপার। 28 দিন 45 ম্যাচের ক্রিকেট উৎসব শেষ হয়েছে অজিদের শ্রেষ্ঠত্বে। স্মরণীয় মুহূর্তের শেষ নেই। বিশ্বকাপে প্রথমবার ভারতকে হারিয়ে পাকিস্তান পেয়েছে সাত মুক্তির আনন্দ। ভারত এবারও আটকেছে নিউজিল্যান্ডের কাছে। পাকিস্তানও নকআউটে অস্ট্রেলিয়া জুজু কাটাতে ব্যর্থ। আর কিউইরা আরও একবার ফাইনালের জ্বালা সঙ্গী করেই ফিরেছে। 3 হ্যাট্রিক, 1 সেঞ্চুরির বিশ্বকাপে ব্যক্তিগত নৈপুণ্য মাঝে মধ্যেই দলীয় সমন্বয়কে ছাড়িয়ে গেছে। আসিফ, মিচেল কিংবা ওয়েড নির্দিষ্ট দিনে ম্যাচ জিতে নায়ক হয়েছেন। শেষটা মার্শের আলোয় আলোকিত। আইসিসির সেরা একাদশে চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া থেকে সর্বোচ্চ 3 জন। সেখানে ভারতের কেউ নেই, দলের অধিনায়ক বাবর আজম। রানার্স আপ নিউজিল্যান্ডের একমাত্র প্রতিনিধি ট্রেন্ট বোল্ট উইলিয়ামসনের না থাকা অবাক করতেই পারে। ইংল্যান্ড, সাউথ আফ্রিকা আর শ্রীলঙ্কার 2 জন করে জায়গা পেয়েছেন। 1 বছরের কম সময় বাকি, নিজ দেশে শ্রেষ্ঠত্ব ধরে রাখতে নামবে অস্ট্রেলিয়া। কাউন্টডাউন শুরু হয়ে গেছে এখান থেকেই। সাইদ সাদি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। 4 জাতীয় ফুটবল টুর্নামেন্টে কাল শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। ড্র করলে নিশ্চিত হবে ফাইনাল। তবে ড্র নয়, জয়ের প্রত্যয় অধিনায়ক জামাল ভুঁইয়ার। স্বাগতিকদের বিপক্ষে ভিন্ন কৌশলে সফল হতে চান কোচ মারিও লেমুস। শ্রীলঙ্কার স্কোর স্টেডিয়ামে ম্যাচ শুরু কাল বাংলাদেশ সময় রাত 9:30টায়। এমন সুখের সময় বাংলাদেশ ফুটবলে নিকট অতীতে নেই। 18 বছর পর মালদ্বীপকে হারানো গেছে। লাল সবুজ জার্সিতে প্রথম গোল পেয়েছেন জামাল। ফাইনালের পথ হয়েছে মসৃণ।
শেষ বাধা শ্রীলঙ্কা, সামনে সহজ সমীকরণ। ড্র করলেই নিশ্চিত হবে ফাইনাল, হারলেও হেড টু হেড বিবেচনায় এগিয়ে বাংলাদেশ। তবে স্বাগতিকদের হারিয়েই শিরোপা লড়াইয়ে নামতে চায় লাল সবুজ। আমরা তো জিততে চাই, আমরা উইন করতে চাই, বাট আমরা জানি শ্রীলঙ্কা ওরা একটা they need a result, so ওরা অ্যাটাকিং ফুটবল খেলবে, এটা আমরা জানি। সো ওইখানে একটা একটা ফাঁকা জায়গা আছে where we can do something. মালদ্বীপ ম্যাচে লেমসের ভিন্ন কৌশল কাজে দিয়েছে। 4-3-3 ছকে জামাল হৃদয় ফাহাদকে দিয়ে মাঝমাঠ সাজিয়েছিলেন, তাতে দুই উইংয়ে আক্রমণে আসে গতি। প্লেসিং ফুটবলে প্রতিপক্ষের আক্রমণও থামানো গেছে মাঝমাঠেই। লঙ্কা ম্যাচে আরও গোছালো ফুটবলের তাগিদ লেমসের। প্রতিটি ম্যাচই ভিন্ন। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের জন্য আমরা বিভিন্নভাবে প্রস্তুতি নিয়েছি। ছেলেদের বলেছি নিজেদের খেলাটা খেলতে, সেরাটা দিতে। এ পর্যন্ত যেটুকু তারা দিতে পেরেছে তা নিয়ে আমি খুশি। দুই ম্যাচেই কাতার প্রবাসী ওবাইদুর নবাবকে খেলাননি লেমস। ফাইনালের আগে শ্রীলঙ্কা ম্যাচে নবাব সহ বেঞ্চে থাকা ফুটবলারদের পরখ করে নেয়ার সুযোগ। কামরুল হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাইয়ে আজ আলাদা ম্যাচে নামবে ইতালি ও সুইজারল্যান্ড। মূল পর্বে যাওয়ার লড়াইয়ে দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ আজকের ম্যাচ। খেলা শুরু বাংলাদেশ সময় রাত 1:45টায়। শেষ ম্যাচে সুইজারল্যান্ডের সাথে ড্রতে কঠিন হয়েছে ইতালির বিশ্বকাপ যাত্রা। নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে আজুরিদের কেবল জিতলেই হবে না, অপেক্ষায় থাকতে হবে সুইজারল্যান্ড বুলগেরিয়া ম্যাচের দিকে। কারণ সি গ্রুপে সমান 15 পয়েন্ট নিয়ে মূল পর্বের অপেক্ষায় রয়েছে সুইসরাও, যদিও গোল ব্যবধানে এগিয়ে মানচিনির দল। কঠিন লড়াইয়ের আগে দলে নেই পেলেগ্রিনি, ভেরাত্তি। আক্রমণে ভরসা কিয়েসা, ইনসানিয়ে। আরেক ম্যাচে সান মেরিনোর বিপক্ষে 1 পয়েন্ট পেলেই মূল পর্বে চলে যাবে ইংল্যান্ড। 2-এ থাকা পোল্যান্ডের চেয়ে 3 পয়েন্ট এগিয়ে 3 লায়ন্স। এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপে রিকাভেকোকে সেমিফাইনালে উঠতে ব্যর্থ বাংলাদেশি আর্চাররা। প্রি কোয়ার্টার ফাইনালে স্বদেশী রুবেলের কাছে হেরেছেন রোমান সানা। শেষ 8-এ রুবেলের প্রতিপক্ষ ছিলেন অলিম্পিক স্বর্ণজয়ী দক্ষিণ কোরিয়ার লি সিউং। 6-2 ব্যবধানে হেরে বাদ পড়েন তিনি। অন্যদিকে কাজাখস্তান এবং ভারতের প্রতিযোগীকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে উঠলেও পরের বাধা পেরোতে পারেননি দিয়া সিদ্দিকি। হেরে যান দক্ষিণ কোরিয়ার দাসুমির কাছে। কম্পাউন্ড একক ইভেন্টেও ব্যর্থ লাল সবুজ, কেউই এলিমিনেশন রাউন্ডের গণ্ডি পার হতে দেননি। আগামী বছরের মার্চ মাস থেকে দেশের বাজারে খোলা সয়াবিন, পাম, সুপার পাম তেল বিক্রি বন্ধ হতে যাচ্ছে। ভেজাল প্রতিরোধ, দাম তদারকি এবং ভিটামিন সংযোজন নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। মোড়কজাত করে ভোজ্য তেল বিক্রিতে লিটারে 10 থেকে 15 টাকা দাম বাড়বে বলে মনে করছেন বাজারজাতকারীরা। খোলা সয়াবিন, পাম ও সুপার পাম অয়েল বাজারজাত করলেও কোনো ড্রামেই দেখা যায়নি তাদের নাম বা পণ্যের বিবরণ। লুজ তেলের ড্রামে তো এইভাবেই আসে, আর ওইখানে কেনার সময় ডিউর মধ্যে লেখা থাকে, আর এইভাবে ড্রামের মধ্যে কিছু লেখা থাকে না। ওই ড্রামটাই আমাদের যাইতেছে, রিফিল হয়ে আসতেছে, আবার দিতেছে দোকানদার ফেরত, এরকমই চলতেছে। যেসব খুচরা বিক্রেতা পাইকারি বাজার থেকে ড্রাম বোঝাই এ খোলা ভোজ্য তেল কিনে নেন, তারাও কিনছেন নাম না জেনেই। যারা আড়তদার তারা বলে যে এই কোম্পানির তেল এটা এই দাম, তাদের উপর বিশ্বাস করে নিতে হয়। খুচরা বাজারে বোতলজাত তেলের তুলনায় ড্রামের তেলই বেশি বিক্রি হয়। এক্ষেত্রে সয়াবিন থেকে দামে কম হলেও শীতকাল ছাড়া অন্য মৌসুমে পাম ও সুপার পাম তেল চেনা কঠিন বলে জানান বিক্রেতারাও। গরমের সিজনে বোঝার কোনো উপায় নেই, সেম কোয়ালিটি সেম ক্যাটাগরি, এতে ধরেন অনেকেই চিনে না। এদিকে ভোজ্য তেলে ভিটামিন এ, ডি, ই নিশ্চিত করার আইনি বাধ্যবাধকতা থাকলেও খোলা তেলে অনেক ক্ষেত্রেই তা মানা হচ্ছে না। সেই সাথে ভেজালের ঝুঁকি বিবেচনায় নিয়ে প্যাকেজিংয়ে জোর দিচ্ছে সরকার। আগামী মার্চ মাস থেকে আপনার কোনো তেল আমরা লুজ বিক্রি হবে না, বিশেষ করে ভোজ্য তেল। অন্তত তেলের বিশুদ্ধতা এবং সেখানে আমাদের ওই যে ভিটামিন যে এ এবং ডি এবং ই যেগুলো মিশানোর কথা সেটা ঠিকভাবে হচ্ছে কিনা, এবং বিশেষ করে কোম্পানি তাদেরকে আমরা ট্র্যাক করতে পারবো কোন কোম্পানির তেল রিটেল প্রাইস কত হয়। এরই মধ্যে প্যাকেজিংয়ের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ভোজ্য তেল বাজারজাতকারী প্রতিষ্ঠানগুলো। তবে তাদের মতে নিম্ন আয়ের মানুষের কথা মাথায় রেখে এ লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করা উচিত কয়েক ধাপে। আপনি যখন একটা বিশাল জনগোষ্ঠীকে একসাথে অ্যাকোমোডেট করা চাইবেন টেকনাফ থেকে তেঁতুলিয়া, কতটুকু রিয়েলিস্টিক? যে লোকটা জীবনে কোনোদিন সয়াবিন তেল খায় নাই, প্লাস প্যাকেজিংয়ে ধরেন 15 টাকা মতো যোগ হবে পার লিটারে যদি পিইটি বোতলে হয়,
আর যদি ধরেন পাউচ প্যাক হয় তাহলে 10 থেকে 11 টাকা যোগ হবে। প্রতি বছর দেশে 20 থেকে 22 লাখ মেট্রিক টন অপরিশোধিত ভোজ্য তেল আমদানি হয় বর্তমানে, যার 20 থেকে 25% বোতলজাত হয়। ফরিদ সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে বাড়ছে জলবায়ু উদ্বাস্তুর সংখ্যা। নানা প্রাকৃতিক দুর্যোগে বাস্তুচ্যুত হচ্ছেন উপকূলের অনেক এলাকার মানুষ। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবের কারণে আগামীতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। দ্বীপ জেলা ভোলার নদী ভাঙ্গনের সমস্যা প্রকট। নদী ভাঙ্গনের ফসলি জমি, বাড়িঘর হারিয়েছেন অনেকেই। তাদের একজন রাজা মিয়া সহায় সম্পত্তি সব হারিয়ে এখন রাজধানীর করাইল বস্তির বাসিন্দা। আইসি নদী লয়ে গেছে, বাড়িঘর দর এলে কষ্ট হয়ে আয়া হচ্ছি। এখন আর কি আর অনেক কোনো কাম করতে হয় না, কোনো কাম করতে হয় না, অস্থলারি। নদী ভাঙ্গনে করাইলের বাসিন্দা হয়েছেন ভোলার মাহমুদাও। বছরখানেক আগে সচ্ছল জীবন ছিল তার, আর এখন শুধুই অনিশ্চয়তা। বাসা বাড়িতে সব ভোলাতে নদীতে সব নিয়ে গেছে ভাঙ্গা মিঙ্গা, সেজন্য কষ্টতে ঢাকা চলে আইসি। আমার খাওয়াতে পারি না, নিতে পারি না, দেখে সাহায্য করে না, কোনো কিছু দেয় না আমাদেরকে এই জায়গায়। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, কৃষি জমি লবণাক্ততা, ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে বাড়ছে নদী ভাঙ্গনের মতো সমস্যাও। এতে বাসস্থান, কৃষি জমি ও জীবিকা হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হচ্ছে অনেকে। এই জনগোষ্ঠীর একটি বড় অংশ আশ্রয়ের খোঁজে আসছে বড় শহরে। বিশ্বব্যাংকের তথ্য বলছে প্রতি বছর 4 লাখ মানুষ স্থায়ীভাবে বসবাস করার জন্য গ্রাম ছেড়ে শহরে আসে, আর প্রতিদিন আসে 2000। এর মধ্যে শতকরা 70% আসে জলবায়ু উদ্বাস্তু। বিশেষজ্ঞরা বলছেন কৃষি জমিতে লবণাক্ততা ঢুকে পড়ায় আগামীতেও বাস্তুচ্যুত হবে উপকূলীয় অনেক মানুষ। ভবিষ্যতে যেটা হবে, স্যালারিটি যদি বাড়তেই থাকে তাহলে ফসল হানি হবে, মানুষের লাইভলিহুড ইনসিকিউর হয়ে যাবে এবং মানুষ তাদের কাজ হারালে আস্তে আস্তে কিন্তু ওইখানে বসবাস করতে পারবে না। হ্যাঁ, ডেফিনেটলি আরও ইন্টেরিয়র দিকে আসবে। জলবায়ু উদ্বাস্তু বাড়ার কথা বলা হলেও পুনর্বাসন নিয়ে পরিকল্পনার অভাব দেখছেন বিশ্লেষকরা। জলবায়ু তহবিল থেকে সরকার যে টাকাগুলো দিচ্ছে তার বেশিটাই কিন্তু এই ভূমিহীন মানুষদের পুনর্বাসনে ব্যয় হচ্ছে না, বা জলবায়ু উদ্বাস্তু হয়ে যাবে বা হয়ে যাচ্ছে এমন মানুষদের কাজে ব্যয় হচ্ছে না। বেশিরভাগ মন্ত্রণালয় যাই করে সেটাই জলবায়ু পরিবর্তন, এরকম একটা সিল দিয়ে টাকাগুলো নিয়ে যায়। বিশ্বব্যাংকের হিসাবে 2050 সাল নাগাদ জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশের উপকূলীয় 1,33,00,000 মানুষ বাস্তুচ্যুত হবে। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বাগেরহাটের একটি বেসরকারি বিনোদন কেন্দ্র থেকে বিভিন্ন প্রজাতির 43টি বন্যপ্রাণী ও 6টি হরিণের চামড়া উদ্ধার করা হয়েছে। পার্ক কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করা হয়। দুপুরে র্যাবের সহায়তায় চন্দ্রমহল ইকো পার্ক থেকে এসব বন্যপ্রাণী উদ্ধার করে বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগ। জেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট নূর ই আলম সিদ্দিকী জানান, সরকারি অনুমোদন না নিয়েই চন্দ্রমহল ইকো পার্কে বন্যপ্রাণী সংরক্ষণ করা হচ্ছে এমন খবরে সেখানে অভিযানে যান তারা। এ সময় 5টি বানর, 2টি হরিণ, 2টি উট পাখি, 5টি অস্ট্রেলিয়ান ঘুঘু পাখি সহ 43টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। সেই সঙ্গে 6টি হরিণের শিং, চামড়া ও অন্যান্য কয়েকটি প্রাণীর চামড়া উদ্ধার করা হয়। এ সময় পার্ক কর্তৃপক্ষকে 50,000 টাকা জরিমানা করা হয়। আমরা এই চন্দ্রমহল ইকো পার্কের যে ম্যানেজার ছিলেন এখানে, ওনাকে আমরা বন্যপ্রাণী সংরক্ষণ আইন 2012 এর 37 ধারা মতে 50,000 টাকা জরিমানা করেছি এবং ওনাদের 1 বছরের 6 মাসের কারাদণ্ড ছিল। উনি টাকাটা পরিশোধ করেছেন। বৈশ্বিক তাপমাত্রা বৃদ্ধি এবং জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে পরিবর্তন আসছে পাখির আকারে। কোনো কোনো পাখির দেহ ছোট হচ্ছে, কোনোটার আবার বড় হচ্ছে পাখা। মূলত তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে খাপ খাওয়াতে গিয়েই পাখিদের গঠনগত পরিবর্তন হচ্ছে, এমনটাই উঠে এসেছে ইকোলজি লেটার্স জার্নালে। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব পড়ছে প্রকৃতির সব স্থানে। টানা কয়েক দশক ধরে তাপমাত্রা বৃদ্ধি এবং শুকনো রুক্ষ আবহাওয়ার কারণে এবার ছোট হয়ে আসছে পাখির আকার। পৃথিবীর ফুসফুস খ্যাত বনাঞ্চল আমাজনের অনেক পাখির দেহ ছোট হয়ে ডানা বড় হয়েছে। 40 বছর ধরে আমাজনের 77 ধরনের 15,000-এর বেশি পাখির নমুনা সংগ্রহ করে এই তথ্য পেয়েছেন গবেষকরা। গবেষকরা বলছেন প্রায় সব পাখির ওজন প্রতি দশকে গড়ে 2% কমেছে। 80 দশকে একটি পাখির ওজন যেখানে ছিল 30 গ্রাম, সেখানে এখন তার গড় ওজন 27.6 গ্রাম।
ডানা বড় হলে গরম পরিবেশে পাখির পরিশ্রম বেশি হয়, তবে শরীর ছোট হলে তা হয় না। শক্তি কম খরচ হওয়ায় তাদের শরীর তুলনামূলক ঠান্ডা থাকে। বিশ্বের তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় প্রাকৃতিকভাবেই পাখির আকার ছোট হয়ে আসছে বলে মত বিজ্ঞানীদের। গবেষণায় দেখা গেছে বনের উঁচু গাছ যেখানে তাপ বেশি সেখানে বসবাসরত পাখিদের দেহে বেশি পরিবর্তন হয়েছে। গবেষকরা বলছেন তাপমাত্রা বেড়ে যাওয়ায় এবং মানুষের উন্নয়ন কর্মকাণ্ডের কারণে পাখিদের খাবারের উৎস কমে আসছে। পৃথিবীর আবহাওয়ায় ব্যাপক পরিবর্তন ঘটায় এর সাথে খাপ খাওয়াতে শুধু পাখি নয় অন্যান্য প্রাণীর দেহেও পরিবর্তন আসছে বলে জানিয়েছেন বিজ্ঞানীরা। লুৎফা ফৌজিয়া, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে। সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। সাথে থাকার জন্য ধন্যবাদ।